হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 7.2 ক্যাপিটাল বাজেটিং। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। ক্যাপিটাল বাজেটিং নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। মূলত সবগুলো একটা ফরম্যাটেই, অ্যান্ড এই আইআরআরটা আমরা দ্বিতীয় ফরম্যাটের কারণে এই আইআরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে এই আইআরআর যদি আমরা পারি তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কাভার, আর যদি না পারি তাহলে এই চ্যাপ্টারটা আপনার কাভার হয় না। তো ফরম্যাটটাকে আমরা অনেকগুলো জিনিস শিখবো। কি কি? প্রেব্যাক পিরিয়ড, ডিসকাউন্ট প্রেব্যাক পিরিয়ড, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, নিট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স অ্যান্ড সারপ্লাস লাইন। আর শেষে লেখা আছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটাকে আমরা শর্টকাটে বলবো আইআরআর। এই দুইটা ফরম্যাটের মাধ্যমে পুরো চ্যাপ্টারকে আমরা কভার করব। এন্ড এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় যে প্রশ্নগুলি দিছে 2016 থেকে 2022 পর্যন্ত তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি এই চ্যাপ্টার 7.2 থেকে 2016 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন দিছে। 17 সালে পার্ট বিতে একটা, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে পার্ট বিতে একটা, 21 সালে পার্ট বিতে একটা এবং 22 সালে কোনো প্রশ্ন হয় না। তোমরা পরীক্ষা দেবে 2023 সালে, তাহলে আশা করতেছি 2023 সালে এখান থেকে পার্ট বি অথবা পার্ট সি দুইটা পার্টে যে কোনো একটা পার্ট থেকে প্রশ্ন 100% হবে। পার্ট বিও হতে পারে, পার্ট সিও হতে পারে। অতএব এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক আমরা গুরুত্ব সহকারে করব। এই চ্যাপ্টারটা একটু মজার, কারণ এটা আমরা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ ফিনান্সে পড়ে আসলাম। তো আসেন আমরা তাহলে এই চ্যাপ্টার নিয়ে আমরা একটু বেসিক আলোচনা করি। মূলত এখানে যে কয়টা সূত্র আছে এই প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে আমাদের সেম সূত্র, শুধুমাত্র দুইটা সূত্র বাদে। একটা সূত্র হচ্ছে এই পে ব্যাক পিরিয়ড, আর একটা সূত্র হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু। মনে রাখবেন এই দুইটা সূত্র বাদে বাদ বাকি আমাদের প্রশ্নের যে কয়টা সূত্র আছে প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে অঙ্ক সেম, মানে সূত্র এক। প্রত্যেকটা ক্ষেত্রে সূত্র এক। কোন কোন ক্ষেত্রে? আমাদের নরমালি এই অঙ্কে হয় দুই ধরনের। এক, প্রত্যেক বছর টাকা থাকবে সমান, আরেকটা হচ্ছে প্রত্যেক বছর টাকা থাকবে কি অসমান। তাহলে সমান এবং কি অসমান। এখন সমান অসমান কি? প্রতি বছর যে আমাদের টাকাগুলি দেওয়া থাকবে এই টাকা যদি প্রতি বছর সমান টাকা হয় তাহলে সেটা আমরা সমান বলবো, আর যদি এক এক বছর এক এক রকম হয় তাহলে সেটাকে আমরা অসমান বলবো। এই প্লেব্যাক পিরিয়ড এবং নিট প্রেজেন্ট ভ্যালু এই দুইটা সূত্র বাদে বাদ বাকি যে কয়টা সূত্র আছে প্রত্যেকটা সূত্রের সমানের ক্ষেত্রে যে সূত্র, অসমানের ক্ষেত্রে কি সেম সূত্র। কেউ যেন আমার কথা একটু রিপিট করেন তো দেখি। প্লেব্যাক পিরিয়ড এবং নিট প্রেজেন্ট ভ্যালু এই দুইটা সূত্র বাদে বাদ বাকি সূত্রগুলি সমানের ক্ষেত্র যা, অসমানের ক্ষেত্রে কি তাই। তাই। শুধুমাত্র প্লেব্যাক পিরিয়ড এবং নিট প্রেজেন্ট ভ্যালু দুইটা সূত্র সমান এবং অসমানের জন্য আলাদা আলাদা। সমানের ক্ষেত্রে সূত্র কি, অসমানের সূত্র কি, সেটা আমরা আলোচনা করব। এখন তাহলে আমরা আজকে করব হচ্ছে অসমানের অঙ্ক। আপনি যদি একটা অ্যানালাইসিস দেখেন যে এই চ্যাপ্টারে কোন অঙ্কগুলি বেশি আসে, এই চ্যাপ্টারে 99.99% অঙ্কগুলি আসে অসমানের ক্ষেত্রে। অসমানের ক্ষেত্রে অঙ্কগুলি কি হয়, বড় হয়, আর সমানের ক্ষেত্রে অঙ্কগুলি কি হয়, ছোট হয়। তাহলে যেহেতু অসমানটা বেশি গুরুত্বপূর্ণ, এর জন্য আজকে আমরা যা আলোচনা করব সবকিছু এই অসমানকে ঘিরেই, বুঝতে পারছি? এবং যে অঙ্কগুলি করব সবকিছু এই অসমান অঙ্কগুলি করব। আমার কথা ক্লিয়ার সবাই? জি স্যার। তার মানে এখন থেকে আমরা আগামী দুই একটা ক্লাস যা আলোচনা করব প্রত্যেকটা আলোচনায় এই অসমানকে ঘিরে। এখন আসেন, অসমান যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? অসমান যদি থাকে তাহলে সেক্ষেত্রে অঙ্ক সমাধানের জন্য আমাদের তিনটা ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপে বের করতে হবে এনসিও, যেটাকে আমরা বলি নিট ক্যাশ আউটলে বা বাংলা হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ। এই এনসিও বের করার সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ। সম্পত্তি ক্রয় মূল্য মানে কি? পারচেস প্রাইস, ইনপুট ডিউটি, ক্যারিং কস্ট, ইনস্টলেশন কস্ট, এগুলা সবগুলো যোগ বিক্রয় হবে টোটাল কস্ট। আর টোটাল কস্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে আমাদের হবে হচ্ছে এনসিও। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার ফলে বা প্রশ্নের মধ্যে যদি ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া না থাকে তাহলে এই টোটাল কস্টই হয়ে যাবে এনসিও। ক্লিয়ার?
জি স্যার। এন্ড পয়সার মধ্যে মনে করেন এই আনুষঙ্গিক কোনো খরচও নাই, ওয়ার্কিং ক্যাপিটালও নাই, তাহলে এই পারচেজ প্রাইসই হয়ে যাবে কি এনসিও। বোঝা গেছে সবাই? জি স্যার। তাহলে এনসিও বের করার সূত্রটা কি একজন বলে তো দেখি। পারচেজ প্রাইসের সাথে কি যোগ করব আমরা? আনুষঙ্গিক খরচ। আনুষঙ্গিক খরচ যোগ করে কি হবে? টোটাল কস্ট। এর টোটাল সাথে কস্ট ওয়ার্কিং ক্যাপিটাল যোগ। ওয়ার্কিং ক্যাপিটাল যোগ এনসিও। এনসিও গুড। তাহলে এনসিওটা আশা করি আমরা সবাই করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা 2 নাম্বার স্টেপে করব হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, যেটাকে আমি বলবো বাৎসরিক অবচয়। আমরা বাৎসরিক অবচয় অনেকগুলি মেথড শিখছি, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মেথড হচ্ছে স্ট্রেট লাইন মেথড, যেটাকে আমরা বলি সরলরৈখিক পদ্ধতি। তোমরা জানো এই সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে প্রত্যেক বছর অবচয় সমান থাকে নাকি অসমান থাকে বলেন তো দেখি। সমান থাকে। সমান থাকে। তাহলে এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেথডের ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন বের করার সূত্র কি? টোটাল কস্ট মাইনাস এলপি ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। এই সূত্র ফলে আমরা যে অবস্থাটা বের করব, এটা প্রথম বছরে যা, 2 নাম্বার বছরের জন্য তাই, 10 নম্বর বছরের জন্য তাই, 100 নম্বর বছরের জন্য কি তাই, অর্থাৎ প্রতি বছর টাকাটা কি হবে সমান হবে। তাহলে আমরা 1 নাম্বার পড়লাম এনসিও বের করা, 2 নাম্বার আমরা পড়লাম হচ্ছে ডিপ্রিসিয়েশন বের করা, 3 নাম্বার কাজটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিএফএটি। এখন আমাদের এখানে দুইটা টপিক ভালো করে জানতে হবে, একটা সিএফবিটি আর একটা হচ্ছে সিএফএটি। সিএফবিটি মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আর সিএফএটি মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এখন পরীক্ষার মধ্যে যদি এই ট্যাক্স রেট উল্লেখ থাকে তাহলে আমাদের মনে করতে হবে সিএফবিটি দিয়ে আছে, আর ট্যাক্স রেট যদি না থাকে তাহলে মনে করতে হবে সিএফএটি দিয়ে আছে। কি বলছি কথাটা একটু বলেন তো দেখি। প্রশ্নে যদি ট্যাক্স দেওয়া থাকে তাহলে মনে করতে হবে সিএফবিটি দেওয়া আছে, ট্যাক্স না দেওয়া থাকলে সিএফএটি দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের অঙ্ক করার জন্য লাগে হচ্ছে সিএফবিটি, আর যদি পরীক্ষার মধ্যে তোমার ট্যাক্স দিয়ে আছে, তোমার ট্যাক্স মানে তো সিএফবিটি দিয়ে আছে, কারণ সিএফবিটি তো লাগবে না, আমার লাগবে কি সিএফএটি। এন্ড সিএফবিটি থেকে সিএফএটি করতে হলে তোমাকে 7টা ঘর করতে হবে। আমাকে আজকে আলোচনা কি সমানের ক্ষেত্রে নাকি অসমানের ক্ষেত্রে বলো দেখি। অসমান। অসমান ক্ষেত্রে। অসমানের ক্ষেত্রে এই সিএফবিটি থেকে এটি পর্যন্ত করতে হবে কয়টা ঘর? 7টা। 7টা। আর যদি এই ট্যাক্স রেট না দেওয়া থাকে তাহলে এই 7টা ঘর করার কোনো প্রয়োজন নাই, সরাসরি সিএফবিটি দিয়ে আছে। বুঝা গেছে? জি স্যার। জি এখন স্যার। আসেন এই সিএফবিটি থেকে যদি এটি করতে হয় তাহলে কি কি ঘর করতে হবে? সিএফবিটি থেকে এটি করতে হলে প্রথমে দিতে হবে ইয়ার, এরপরে দিতে হবে সিএফবিটি, এরপরে ডিপ্রিসিয়েশন, এরপরে ইবিটি, ইবিটির পরে হচ্ছে ট্যাক্স, এরপর হচ্ছে ইএটি, ইএটির পরে হচ্ছে সিএফএটি। এখন কোন ঘরের কাজ কি সেটা যখন অঙ্ক করব তখন আমি বুঝে দেবো, এখন আপাতত বলার দরকার নেই। জাস্ট এটা মনে রাখেন সিএফবিটি থেকে এটি পর্যন্ত কয়টা ঘর? 7টা। এই 7টা ঘর হচ্ছে ফিক্সড, যদি সিএফবিটি প্রশ্নে দেওয়া থাকে কোনো কিছু চাক অথবা না চাক, কোনো রিকোয়ারমেন্ট চাক অথবা না চাক, এই 7টা ঘর তোমাকে করতে হবেই। তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ সিএফএটি। এখন নিচে লিখছি দুইটা আইটেম লিখেছি, প্রশ্নে যদি পিবিপি মানে কি প্লেব্যাক পিরিয়ড চায় তাহলে এই সিএফএটির পরে আমাদের অতিরিক্ত আরেকটা ঘর অঙ্কন করতে হবে, তার নাম হচ্ছে সি ডট সিএফএটি। তাহলে এই সিএফএটির পরে আমাদের অতিরিক্ত একটা ঘর হবে, প্রশ্নে কি চাইলে একটু বলেন তো দেখি। প্লেব্যাক পিরিয়ড। প্লেব্যাক পিরিয়ড। তাহলে প্লেব্যাক পিরিয়ড যদি চাই তাহলে অতিরিক্ত একটা ঘর, তখন ঘর কয়টা হবে? 8টা। 8টা। এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নে যদি ডিসকাউন্ট প্লেব্যাক পিরিয়ড চায় তাহলে এই সিএফএটির পরে অতিরিক্ত 3টা ঘর করতে হবে। কি কি? প্রথমে ডিসকাউন্ট ফ্যাক্টর, এরপরে প্রেজেন্ট ভ্যালু, এরপরে সি ডট প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে? সি মানে কি? সি হচ্ছে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু। তার মানে পেব্যাক পিরিয়ডের অতিরিক্ত একটা ঘর আর ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের অতিরিক্ত কয়টা ঘর? 3টা। 3। এখন আমাকে বলেন তো দেখি একটু আপনাদের মাথার পেন কিরকম, একটু যাচাই করি। আমাদের প্রশ্নে ট্যাক্স রেট দিয়ে আছে, শুধুমাত্র ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বের করতে বসে পেব্যাক পিরিয়ডটা করতে পারে, তাহলে সেক্ষেত্রে মোট কয়টা ঘর হবে? 10টা। 10টা। ট্যাক্স রেট দিয়ে আছে, পেব্যাক পিরিয়ড চাইছে, ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডও চাইছে, তাহলে কয়টা ঘর? 11টা। 11টা। সবাই কি বুঝতে পারছি? জি তাহলে স্যার। এই
তিনটা স্টেপ জানা আপনার জন্য একদম ডাইরেক্ট ফরজ, না জানলে আপনার গুনাহ হবে, মনে রাখবেন এই চ্যাপ্টারের জন্য। তাহলে তিনটা স্টেপ আশা করি আমরা সবাই বুঝতে পারছি। যে না বুঝবেন সে রেকর্ড ক্লাসটা আবার একটু দেখে নেবেন। হ্যাঁ, এখন আমরা চলে যাব আমাদের সূত্রের মধ্যে। আমরা বলছিলাম সমান এবং অসমানের ক্ষেত্রে সূত্র পরিবর্তন হয় দুইটার ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে একটু বলেন তো দেখি। Payback period আর NPV ওকে, নিট প্রেজেন্ট ভ্যালু। ওকে, এবার আসি প্লেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে। মনে রাখবেন প্লেব্যাক পিরিয়ডের যে সূত্র, ডিসকাউন্ট প্লেব্যাক পিরিয়ডের সূত্র কি সেম, কিন্তু কাজ দুইটা ভিন্ন। আবার একই রকম মনে করেন সূত্র সেম কিন্তু কাজ কি ভিন্ন। তাই লেখা আছে সিএফএটি যদি সমান হয়, অর্থাৎ প্রতি বছর টাকা যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে প্লেব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে এনসিইউ ডিভাইডেড বাই অ্যানুয়াল সিএফএটি। আর যদি অসমান হয় তাহলে প্লেব্যাক পিরিয়ড বা ডিসকাউন্ট প্লেব্যাক সূত্র হচ্ছে এই যে বড়টা, এ প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে কোনটা কি সেটা পরে অঙ্ক যখন যাবো তখন বলবো, এখন আপাতত বলা দরকার। তাহলে মনে রাখেন প্লেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে সমানের ক্ষেত্রে ছোটটা আর অসমানের ক্ষেত্রে কোনটা বলো তো দেখি, বড় সূত্র। বড়টা আর প্লেব্যাক পিরিয়ডে চাই অঙ্কে অতিরিক্ত কয়টা করে করতে হয়? একটা ঘর একটা। আর ডিসকাউন্ট প্লেব্যাক পিরিয়ডের জন্য অতিরিক্ত কয়টা? তিনটা। মনে রাখেন। এবার 2 নাম্বারটা সূত্র হচ্ছে প্লেব্যাক রেসিপ্রোকাল, যার সূত্র হচ্ছে প্লেব্যাক রেসিপ্রোকালের সূত্র হচ্ছে দুইটা। এক হলো যখন প্লেব্যাক পিরিয়ডের পরে আমাদের প্লেব্যাক রেসিপ্রোকাল বের করতে বলবে, তখন সূত্র হচ্ছে প্রথমটা, সূত্র কি 1 ডিভাইডেড বাই প্লেব্যাক পিরিয়ড ইনটু 100। আর যদি আমাদের প্লেব্যাক পিরিয়ড না করতে বলে, যদি প্লেব্যাক রেসিপ্রোকাল সরাসরি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে সূত্র কি এভারেজ সিএটি ভাগ এনসি ইনটু 100। তাহলে প্রথম সূত্র কখন বলা তো দেখি। পিবিপি বের করতে বললে না না, পিবিপি বের করার পরে যদি প্লেব্যাক রেসিপ্রোকাল চায় তাহলে সেক্ষেত্রে প্রথমটা। আর যদি প্লেব্যাক পিরিয়ড না চায়, সরাসরি প্লেব্যাক রেসিপ্রোকাল হবে, তাহলে সূত্র হচ্ছে দ্বিতীয়টা। এক কথায় প্লেব্যাক পিরিয়ডের মান যদি জানি তাহলে প্রথমটা, না জানলে দ্বিতীয়টা। মনে থাকবে? জি স্যার। এবার 3 নাম্বারটা আসেন, এভারেজ রেট অফ রিটার্ন, যেটাকে আমরা শর্টকাটে বলি হচ্ছে এআরআর। এই এভারেজ রিটার্নের সূত্র হচ্ছে, আমি আপনাকে যেটা লিখে দিব আপনি ঠিক ওইটাই পড়বেন। হ্যাঁ, এভারেজ রিটার্নের সূত্র হচ্ছে এভারেজ ইএটি ভাগ হচ্ছে এভারেজ ইনভেস্টমেন্ট। এই এভারেজ ইনভেস্টমেন্ট বের করার সূত্র আবার এইটা কি, এনসিইউ প্লাস এসবি প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল ভাগ হচ্ছে 2। তাহলে এই এআরআর এর সূত্র হচ্ছে, একবার যদি শর্টকাটে বলি আমরা, উপরে এভারেজ ইএটি, নিচে এনসিইউ প্লাস স্যালারি ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল ভাগ কত? 2। এভারেজ ইনভেস্টমেন্ট আপনি বলতেও পারেন, অথবা এভারেজ ইনভেস্ট পরিবর্তে আপনি সরাসরি সূত্রটা বলতে পারেন, এনসিইউ প্লাস এসবি প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল ভাগ হচ্ছে 2। তাহলে এই এভারেজ রেট অফ রিটার্ন কিন্তু সমান থাকলেও যা, অসমান থাকলে কি সেম। রিটার্ন অন ইনভেস্টমেন্ট সূত্র সেম, সমান অসমান ক্ষেত্রে উভয় ক্ষেত্রে একই জিনিস। সূত্র কি এভারেজ ইএটি ভাগ এনসি ইনটু 100। 5 নম্বর সূত্র হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, যেটাকে আমরা এনপিভি বলি। এনপিভি এই যে অসমানের ক্ষেত্রে সূত্রটা বড়টা, আর সমানের ক্ষেত্রে সূত্র হচ্ছে ছোটটা। এখন এখানে লেখা আছে সিএফএটি 1 নিচে 1 প্লাস আই পাওয়ার n, এবং সিএফএটি 2 নিচে 1 প্লাস আই পাওয়ার 2, এরকম করে অনেকগুলি গেছে। এখন কত বছর পর্যন্ত যাবো, আমাদের অঙ্কটা যত বছর থাকবে আমরা ঠিক অত বছরই আঁকাবো, আর সবার শেষে এনসিইউটা আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করব। আর সমানের ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা। 6 নাম্বারটা প্রফিটেবিলিটি ইনডেক্স, যেটাকে আমরা বলি পিআই, সূত্র হচ্ছে টিপিবি ভাগ এনসি ইনটু 100। টিপিবি কি, এনসিইউ কি, এটা পরে বোঝাবো। নেট প্রফিটেবিলিটি ইনডেক্সের সূত্র কি, এনপিবি ভাগ এনসি ইনটু 100। সারপ্লাস লাভের সূত্র হচ্ছে নাম্বার অফ ইয়ার মাইনাস কি প্লেব্যাক পিরিয়ড। আর ইন্টারনাল রেট অফ রিটার্নটা আমরা এটার উপর আজকে ট্রাস করব না, আমরা ট্রাস করব আগামী ক্লাসে। একদম নতুন ফ্রেশ মাইন্ডে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্নটা শিখবো, শুধুমাত্র এটার জন্য একটা ক্লাস থাকবে, মনে রাখেন। তাহলে আমরা মোটামুটি সূত্র শিখলাম 8টা। 9 নাম্বার সূত্রটা আমরা এখন দেখি না। তাহলে এখন এই অনুযায়ী আমরা একটা অঙ্ক শুরু করব। যদি অঙ্কের মধ্যে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে বলে, তাহলে আমি এটা পড়িয়ে আপনাদের ইন্টারনাল রেট অফ রিটার্নটা করে দেব। যদি না চাই তাহলে এটা আজকে ধরবই না। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এবার আসেন আমরা একটু এক্সারসাইজ চলে যাই। তাহলে প্রথম এক্সারসাইজ হলো সমানের ক্ষেত্রে। তো আমি তো যেহেতু আজকে অসমানে আলোচনা করতেছি, অতএব প্রথমটা বাদ, বুঝতে পারছি, এটা পরে করাবো। আমরা চলে যাব অসমানের ক্ষেত্রে।
একটা অঙ্ক ধরি যে অঙ্কের মধ্যে সব আছে নাকি, এটা তো ছোট্ট একটা জিনিস। আগে আমরা ওকে সব কিছু আছে এরকম কোন অঙ্কটা? এই যে 12 নম্বর অঙ্কটা পাইছেন সবাই? সবাই কি 12 নম্বর অঙ্কটা দেখতেছি? জি স্যার। এই 12 নম্বর অঙ্কের মধ্যে আমাদের টোটাল 5টা আইটেম চাইছে, হ্যাঁ? তাহলে মোট 8টা সূত্রের মধ্যে 5টা আছে, তাহলে এখান থেকে আমরা 5টা করতে পারবো, আর বাদ বাকি 3টা দরকার হয় অন্য একটা অঙ্ক করাবো। তো মনে রাখেন আমি 12 নম্বর অঙ্কটা দিব। এই 12 নম্বর অঙ্ক রিলেটেড যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আপনাদের বাসার কাজ আমি পড়াই দিব। তাহলে এখন আসেন প্রশ্ন করতেছি। A company is considering an investment proposal to install a new equipment facility. The project will cost 50,000 টাকা having a life of 5 years. তাহলে এই প্রজেক্টের ক্রয় মূল্য কত টাকা? 50,000 50,000। ইউজফুল লাইফ 5 বছর। সে কোনো সেলফি ভ্যালু নাই, তাহলে সেলফি ভ্যালু নাই। দ্য ফার্ম ইউজ স্টেট লাইন মেথড অফ ডিপ্রিসিয়েশন, এটা বলা থাকলে আমরা স্টেট লাইন করবো, না বলা থাকলে আমরা স্টেট লাইনই করবো। কর্পোরেশন ট্যাক্সের কত পার্সেন্ট? 40%। 40% যে দিয়ে আছে, তাহলে বিভিন্ন বছর টাকা কি সিএফবিটি ধরবো না সিএফএটি বলবো? CFD। তারপর আমাদের প্রশ্নে বলা আছে সুন্দর করে এন্ড কস্ট অফ ক্যাপিটাল কয় পার্সেন্ট? 10%। এটা হচ্ছে আমাদের আয়ের মান। দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স ফ্রম দ্য প্রপোজাল ইনভেস্টমেন্ট প্রপোজাল আর অ্যাজ কি ফলো। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্সের মানটা আমাদের দিয়ে আছে 1 থেকে 5 বছর। দেখেন তো প্রত্যেক বছর টাকা কি সমান না সমান? অসমান। ঠিক আছে, তাহলে অসমানের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব, হ্যাঁ? তাহলে এখন বলেন সিএফবিটি থেকে যদি যেহেতু ট্যাক্স দিয়ে আছে তাহলে সিএফবিটি লাগবে, আর সিএফবিটি দিয়ে এটি পর্যন্ত কয়টা ঘর? 7টা। 7টা। এক নাম্বার চাইছে পেব্যাক পিরিয়ড, তাহলে অতিরিক্ত কয়টা? একটা। তাহলে 8টা ঘর। আর এই 2 থেকে যে 5 পর্যন্ত যে ঘর চাইছে এর জন্য কোনো ঘর নাই। ঠিক আছে, তাহলে এই অঙ্কের জন্য টোটাল কয়টা ঘর হবে? 8টা। 8টা। আমরা সবাই কি ঘর সম্পর্কে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার আসেন, সর্বপ্রথম আমরা বুঝলাম 3টা ধাপে আমরা কাজ করব। প্রথম ধাপে এনসিও। আমাদের প্রশ্নে ক্রয় মূল্য কত দিয়ে আছে? 50,000। 50,000। সাথে আনুষঙ্গিক খরচ যোগ করি, আমাদের আনুষঙ্গিক খরচ নাই। ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করি, সেটাও নাই। তাহলে এনসিও প্রশ্নে কত টাকা? 50,000। 50,000। নাম্বার স্টেপ আমরা কি বের করি? ডেপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন। কি? সূত্র বলেন, ডিপ্রিসিয়েশন সূত্র। কস্ট মানে সার্ভিস ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ। তাহলে কস্ট কত দিয়ে আছে? 50,000। সেলফ ভ্যালু আমাদের নাই, বলছে নো সেলফ ভ্যালু মানে জিরো। ইউজফুল লাইফ কয় বছর? 5 5 বছর। বছর। আপনারা কি সবাই এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি সলিউশন পিডিএফটা শেয়ার করতেছি, দেখো তো এটা কি দেখা যায় কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এবার আসেন তাহলে এই প্রবলেম 3 নাম্বারটা সবাই কি দেখতেছো? প্রবলেম 3 স্ক্রিনে। জি স্যার। তাহলে প্রথমে আপনারা বলেন এনসিউ 50,000, তাহলে আমি এনসিউ এখানে 50,000 লিখছি। 2 নাম্বার বলেন ডিফারেন্স সূত্র হচ্ছে টোটাল কস্ট সেলফ ভ্যালু ইউজফুল লাইফ। টোটাল কস্ট 50,000, সেলফ ভ্যালু নাই, জন্য জিরো। ইউজফুল লাইফ কয় বছর? 5 বছর। তাহলে 50 এর 5 দ্বারা ভাগ করলে হয় 10,000। প্রথম দুইটা স্টেপ কি বোঝা গেছে? জি স্যার। জি এবার স্যার। 3 নাম্বার স্টেপে সিএফ বিটি দিয়ে আছে, এটি দিয়ে আছে, বলেন তো দেখি প্রশ্নে। সিএফবিটি। তাহলে এটি পর্যন্ত 7টা, আর পেব্যাক পিরিয়ড অতিরিক্ত কয়টা? একটা। তাহলে মোট 8টা। এই যে 8টা ঘর আমরা এখানে করছি। এক একটা ঘর একটা একটা ব্যাখ্যা দেব, ভালো করে খেয়াল করেন। প্রথমে ইয়ার পরে সিএফবিটি যে মানগুলো আমাদের যে ছকে দিয়ে আছে, এই হুবহু মানগুলো আমরা এখানে সুন্দর করে বসাইছি। এরপরে ঘরটা হলো ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন আমরা বের করছি কত? 10,000 টাকা। কোন মেথডে বের করছি বলে দেখি? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মেথড। প্রতি বছর কি হয়? সমান হয়। তাহলে 1 থেকে 5 বছর প্রত্যেক বছর ডিপ্রিসিয়েশন কি সমান? বোঝা গেছে ডিপ্রিসিয়েশনটা? জি স্যার। এবার হচ্ছে ইবিটি। ইবিটি মানে কি? আর্নিং বিফোর ট্যাক্স। ইবিটি বের করার নিয়ম কি? সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশনটা কি বাদ। মনে রাখেন কিন্তু সিএফবিটি থেকে কি বাদ বলেন দেখি? ডিপ্রিসিয়েশন বাদ। তাহলে 12,000 থেকে 10,000 গেলে থাকে 2,000, 14,000 থেকে 10,000 গেলে 4,000। এই দুইটা পার্থক্য 6, এই দুইটা পার্থক্য 8, এই দুইটা পার্থক্য 10। ইবিটি ক্লিয়ার?
জি স্যার জি স্যার ইবিটি পরে হচ্ছে ট্যাক্স। আমাদের প্রশ্নে ট্যাক্স রেট দেওয়া ছিল কয় পার্সেন্ট? 40%। 40%। তাহলে ইবিটির উপর ট্যাক্স দেবো, তাহলে 2000 এ 40% 800, 4000 40% 1600, এরকম এটার উপর এটার উপর এটার উপর। ট্যাক্স ক্লিয়ার? জি স্যার জি স্যার এবার ইএটি, ইএটি মানে কি আর্নিং আফটার ট্যাক্স। এই বিটি থেকে ট্যাক্স বাদ দিব। তো 2000 মাইনাস 800 সমান সমান 1200, 4000 থেকে 1600 বাদ দিলে 2400, 6000 থেকে 2400 বাদ দিলে 3600, 8000 থেকে বাদ দিলে 4800, 10000 থেকে 4000 বাদ দিলে এটা কত? 6000। ইএটি ক্লিয়ার? জি স্যার জি স্যার এবার ইএটির পরে ঘরটা হচ্ছে সিএফএটি। সিএফএটি মানে কি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এটা বের করার নিয়মটা ভালো করে মনে রাখবেন সব সময়। ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ। বলেন তো কি বলছি? ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ। তাহলে প্রথম বছরে ডিপ্রিসিয়েশন আছে 10000, ইএটি আছে হচ্ছে 1200, যোগ করে হলো 11200। এই 10000 সাথে এই 2400 যোগ করা হয় 12400। 10000 থেকে 3600 যোগ করা হয় 13600। 10000 থেকে 4800 যোগ করা হয় 14800। 10000 সাথে 6000 যোগ করা হয় 16000। বুঝা গেছে? জি স্যার সিএফএটি নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? না স্যার না স্যার নাই তাহলে এই পর্যন্ত ঘরটা করা কি সবার জন্য কি ফরজ? কারণ আমাদের প্রশ্নের প্লেব্যাক ভিডিও চাইতে দিয়ে অতিরিক্ত একটা ঘর করব, তার নাম কি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এন্ড এটা বের করে কিভাবে? এটা বের করে যে সিএফএটি প্রথম বছর যা আছে এখানে ঠিক তাই। এন্ড এর সাথে তারপরের বছর সিএফএটি এটা যোগ করেছে 23600, এর সাথে তারপরের বছরটা যোগ করেছে 37200, এর সাথে তারপরের বছর যোগ করে 52, 52 সাথে 16 যোগ করে কত? 68000। কিউনিটের কি বোঝা গেছে? জি স্যার জি স্যার তাহলে এই শখের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? নাই স্যার না নাই স্যার সবাই কি ক্লিয়ার শখটা? জি স্যার জি স্যার এবার আসেন, আমাদের প্রথম প্রশ্নে বলছিল পেব্যাক পিরিয়ড। এখন পেব্যাক পিরিয়ড সমানের ক্ষেত্রে একটা সত্য, অসমানের ক্ষেত্রে একটা। আমাদের কি বড়টার উপর রেশিওটা অ্যাপ্লাই করব? বড় বড়টা তাহলে বড় সূত্রটা ছিল পেব্যাক পিরিয়ড সমান সমান a প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা ভালো করে শুনেন। এনসিইউ আমাদের বের করছিলাম কত টাকা? 50,000 টাকা এবার সিডিএ কি ভালো করে খেয়াল করেন। এই 50,000 টাকা কথাটা দুইটা মনে রাখবেন। 50,000 টাকা সমান বা কাছাকাছি কিন্তু বেশি না। বলেন তো কি বলছি? 50,000 টাকার সমান বা কাছাকাছি কিন্তু কি বেশি না বেশি না। কোন ঘরের টাকা? এই যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের ঘরের টাকা। তোমার তো কোন ঘরে 50,000 টাকা সমান কাছাকাছি কিন্তু বেশি না, কোন টাকাটা হবে? 37,000 37,200 ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কার মান? সি এর মান। এন্ড 37,200 কোন বছরে? বলেন তো দেখি কত নম্বর বছরে? 3 তৃতীয় তিন বছর। নাম্বার এটা হচ্ছে এ এর মান। বুঝছি? আর এই 37,200 যে বছর আছে ঠিক তার পরের বছরে সিএফএটি হচ্ছে ডি এর মান। তো ডি কত? 14,000। আমি আমি আবার বলতেছি, এনসিইউ টাকার সমান কাছাকাছি কিন্তু বেশি না কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের ঘরে টাকা। আর এটা যে বছর হবে ওইটা হলো এর মান, আর যে বছর এটা হবে ঠিক তার পরের বছরে সিএফএটি হবে ডি এর মান। ক্লিয়ার? সিডিএ। জি স্যার তাহলে এখন এর মান তাহলে কত জি পেলাম? 3। তাহলে এর মান 3 প্লাস এনসিইউ 50 মাইনাস সি পাইছি 37,200, ডি এর মান 14,800। এটা ক্যালকুলেশনের মান পাবো 3.86 ইয়ার্স। পেব্যাক পিরিয়ড নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন? নাই স্যার না সবাই স্যার কি নাই বুঝতেছেন তো? জি স্যার ওকে, এবার আসেন। তাহলে প্রথমটা আসে 2 নাম্বারটা নিট প্রেজেন্ট ভ্যালু। এই এনপিভি সূত্র সমানের ক্ষেত্রে একটা, অসমানের ক্ষেত্রে একটা, তাই না? জি জি স্যার এখন বলেন আমরা কি ছোট অ্যাপ্লাই করব না বড়টা অ্যাপ্লাই করব যেহেতু অসমান? বড়টা তাহলে বড়টা we know that payment লিখবেন CF81 is 1 plus I per 1। অঙ্কটা কয় বছরে? 5 এরকম ভাবে 5 বছর পর্যন্ত যাবেন। হ্যাঁ, দুই পাশে থার্ড ব্র্যাকেট আটকিয়ে এবার লিখবেন কি এনসিও মাইনাস এনসি। ওকে, জি স্যার আর CF81 মানে কি? যে CF80 যে বের করছি প্রথম বছরে বের করছি 11,200, 12,400, 13,600, 14,800, 16,000। বুঝতে পারছি সবাই? জি স্যার তাহলে এই টাকাগুলি আমাদের যার যার বছরের টাকাগুলো আমরা এখানে বসিয়ে দিছি। এন্ড আই মানে ইন্টারেস্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল প্রশ্নে কত পার্সেন্ট দিয়ে আছে?
10%। তাহলে 10% মানে 0.10 বোঝা গেছে? জি স্যার। আর জি স্যার। মাইনাস এনসিও বের করছি কত 50। দ্বিতীয় লাইনটা কি সবাই ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। জি স্যার। জি স্যার। এখন এই যে 11,200 কে নিচেরটা 1.10 দুটো যোগ করে পাওয়ার 1 দিয়া ভাগ করে মান কি বের করা পারবা? জি স্যার। এইগুলা জি তোমরা স্যার, স্যার। পারো, যে যেভাবে পারো এভাবে ক্যালকুলেশন করো। হ্যাঁ, এই সবগুলোর যোগফল আর এখানে মাইনাস কত 50, এই সবগুলো যোগফল হয়েছে 50,600 কত 92, আর এখানে এনসি কত 50,000। এই দুইটার পার্থক্য হচ্ছে 600 কত 92। বোঝা গেছে? জি স্যার। জি আর এই স্যার। যে একেতে 5 নম্বর বছরের যে যোগফলটা 50,692, এটার একটা নাম আছে, তার নাম হচ্ছে টিপিভি। টিপি মানে কি? টোটাল প্রেজেন্ট ভ্যালু। ওকে, জি স্যার। তাহলে 5 বছরের যোগফল আমরা কি বলবো? টিপিভি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই যে এনপিভি 692টা, এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে এনপিভিটা কি আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি স্যার। বোঝা গেছে সবাই এনপিভি? জি স্যার। জি স্যার। স্যার। ওকে স্যার, এবার আসেন এনপিভি আমাদের কি বের করতে বলছে বলেন দেখি? পিআই মানে কি? প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এটা সূত্র হচ্ছে টিপিবি ভাগ এনসি ইনটু 100। তাহলে টিপিবি কত পাইছি 692 নাকি 50,692? 50,692। আর এনসি কত 50,000 ইনটু 100, ক্যালকুলেশন 50। 101.38 পাবো। বোঝা গেছে? জি স্যার। দুই নাম্বারটা বের করতে বলছে এনপিভি, যার সূত্র কি এনপিআই, যার সূত্র এনপিভি ডিভাইড এনসি ইনটু 100। এনপিভি বলুন তো কত বের করছি আমরা? 692। আর এনসিও 50,000। কত? 50,000। 50,000। তাহলে 692 ভাগ 50 ইনটু 100 সমান 1 দশমিক কত 38%। বোঝা গেছে? জি স্যার। জি এখন স্যার। তো পিআই এবং এনপিআই নিয়ে কোনো কথা আছে কিনা? নাই স্যার। সত্যি সত্যি নাই? জি স্যার। না স্যার। ওকে, আর সর্বশেষ চাইছিল সারপ্লাস লাইফ, যার সূত্র কি নাম্বার অফ ইয়ার মাইনাস কি পেব্যাক পিরিয়ড। অঙ্কটা কয় বছর ছিল? 5। এটা নাম্বার অফ ইয়ার, আর পেব্যাক পিরিয়ড আমরা এই যে প্রথমে পাইছি 3.86। তাহলে 5 থেকে 3.86 বাদে থাকে 1.14 ইয়ার্স। এই হচ্ছে সারপ্লাস লাইফের সূত্র। পাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি স্যার পারবো। তাহলে আমি এ টু জেড একটা অঙ্ক তোমাকে করে দিলাম। হ্যাঁ, এ টু জেড এক আঁকা টুকুরা সম্পূর্ণ আমি করে দিলাম। আর বেসিকটা আমি প্রথমে দিলাম। তাহলে প্রথমে বেসিকটুকু আবার শুনবা এবং 12 নম্বর এক্সারসাইজটা তুমি নিজে হাতে কলমে করবা। এই দুইটা যদি তুমি কমপ্লিট করো, এরপরে তুমি যে অঙ্ক ধরবা শুধুমাত্র আয় আর বাদে, আর বাদ বাকি সবই তুমি পারবা। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এখন আসেন আমি জি কিছু স্যার। বাসায় কাজ দিব, যে বাসায় কাজগুলো আপনারা সুন্দর করে কি করবেন, বাসায় বসে বসে কি করবেন বলেন দেখি? দেখবেন না করবেন? করব। বলেন। এক্সারসাইজ 2 নাম্বার 2020 ম্যানেজমেন্ট, বলেন 50,000 টাকা কার মান হবে? এনসিইউ। এনসি। 5 বছর এই 5টা এন এর মান। এন এর মান। ইউজফুল। ওকে, ইয়ারের পরে দিয়ে আছে সিএফএটি, তার মানে ট্যাক্স কি থাকবে না থাকবে না? থাকবে না। থাকবে না। তাহলে সিএফপিটি থেকে এটি পর্যন্ত যে 7টা ঘরের মাধ্যমে কাজ করে, সেই ঘরটা করেই মানটা আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। আছে। তার মানে এগুলো প্রথমটা হলো সিএফএটি 1, এরপরে সিএফএটি 2, এরপরে সিএফএটি 3, 4, 5। আর প্রশ্ন হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল 10%, এর কার মান? আই এর মান। আয়ের মান। আয়ের মান দিয়ে আছে। and প্রশ্ন হচ্ছে evaluate the project on the basis of present value payback period। প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড, এইটা দেখে অনেকেই কনফিউশন মনে করে যে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এই প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড কথাটা মানে অনেকেই কনফিউশন মনে করে যে এইটা মনে হয় এনপিভি আর পরেরটা হচ্ছে মনে হয় পেব্যাক পিরিয়ড। এনপিভি এনপি ফর্মুলা কি? নিট প্রেজেন্ট ভ্যালু। এখানে কি নিট লেখা আছে?
না 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 স্যার তাহলে প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড বলতে অবশ্যই ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডকে বোঝায়। কাকে বোঝায় বলো দেখি? ডিসকাউন্ট পেব্যাক ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। এন্ড এই ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের জন্য সিএবিটি পরে কয়টা করে করতে হয়? 3টা তিনটা। তাহলে আমি এইটা একটু দেখাই দিতেছি, হ্যাঁ 2 নাম্বারটা যেহেতু প্লেব্যাক পিরিয়ড দেখাই নাই, ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড আমি দেখাইতেছি। তো এক্সারসাইজ কত 2 ধ্যান তো এক্সারসাইজ এর কত 3, এই যে এক্সারসাইজ 2 সবাই কি এক্সারসাইজ 2 দেখতেছো? জি স্যার। নাম্বারটা জি স্যার। কিন্তু বেরি করে তুমি দেখলা কই থেকে প্রবলেম 1 প্রবলেম 2 কোন এই যে প্রবলেম 2 পাইছি সবাই প্রবলেম 2। জি স্যার। তাহলে প্রথমে এনসিও যা আছে তাই, এরপর আমরা ইয়ার সিএফএটি এই দুইটা করতে আমাদের প্রশ্নে দিয়ে আছে। এরপরে নিট প্রেজেন্ট পর্যন্ত কয়টা ঘর ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড জন্য? 3টা। এই তিনটা। এই তিনটা ঘরের প্রথম ঘরটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই দুইটা মান তো যা আছে তাই, এটা আমাদের করার দেখান বা বোঝার কোনো কিছু নাই। ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমাদের বোঝার অনেক কিছু আছে। এই ডিসকাউন্ট ফ্যাক্টরের মানটা আমরা যে বের করব এটা আমরা শর্টকাটে একটা টেকনিক বের করব। হ্যাঁ আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটর বা নরমাল ক্যালকুলেটর লিখবেন 1 সমান ভাগ 1 দশমিক। দশমিক পরে এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর আমাদের 10% ছিল না, তাহলে দশমিক পরে আমরা কি লিখছি বলো দেখি? 0.10 তাহলে এখানে আমরা লিখব 0.10। দেখি হলো 1 সমান ভাগ 1.10, এটা দিয়ে একটা সমান দিবা ক্যালকুলেটরে, প্রথম মানটা বের হবে। এটা লিখে আরেকটা সমান দিবা দ্বিতীয় বছর মান, আরেকটা সমান দিবা তৃতীয় বছর, এরপর সমান দিলে 4 নম্বর, এরপর সমান দিলে 5 নম্বর বছর, এরকম যে কয় বছর থাকবে প্রত্যেকটা একটা খালি সমান দিবা। বোঝা গেছে? জি স্যার। তাহলে মানটা কি 1 সমান ভাগ 1 দশমিক কি 1.10 0.10। ক্লিয়ার ডিসকাউন্ট ফ্যাক্টরটা সবাই? জি স্যার। জি স্যার। এবার প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু কিভাবে এই সিএফএটি এর সাথে এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা কি গুণ, তাহলে 18000 ইনটু 0.9091 গুণ করলে হয় 16364। এরকম সবগুলো একই রকম ভাবে গুণ করে গেলে পারবো। জি স্যার। এবার কিউমুলেটিভটা সি ডট সিএফএটি টা আমরা বের করছিলাম কি প্রথম বছর সিএফএটি যা তাই দিছিলাম না? জি স্যার। ঠিক একই রকম প্রথম বছর পিবি যা তাই। এরপরে 16364 সালে কত যোগ করব বলেন দেখি? 16528। এরপর এটা যোগ এখানে এরকম সবগুলো যোগ করছি। বোঝা গেছে? জি স্যার। এখন দেখেন পেব্যাক পিরিয়ডের সূত্র আর ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের সূত্র কিন্তু সেম, কিন্তু মান দুইটা কি একই না ভিন্ন? ভিন্ন। ভিন্ন। পেব্যাক পিরিয়ডটা করতে হয় সিএফএটি এবং সি ডট সিএফএটি দুই ঘরের মাধ্যমে, আর ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড করতে হয় প্রেজেন্ট ভ্যালু এবং সি ডট প্রেজেন্ট ভ্যালু দুই ঘরের মাধ্যমে, কিন্তু কাজ একই কিন্তু ঘরটা কি ভিন্ন। তাহলে এখন আমাদের ডিসকাউন্ট পেব্যাক সূত্রটা পেব্যাক পিরিয়ডের সূত্র সেম, একই জিনিস। এনসিউ 50000 টাকা, আমরা বলছিলাম সি এর মান 50000 টাকা সমান বা কাছাকাছি, কিন্তু কি না বেশি না। তাহলে আমাদের পেলাম কত 32892। এটা কত বছরে পাইছি 2 নম্বর, এর জন্য এর মান হচ্ছে 2, আর এটা ঠিক তার পরের বছরটা হচ্ছে ডি এর মান। বোঝা গেছে? সি ডি এ। জি স্যার। জি স্যার। তাহলে পেব্যাক পিরিয়ডের মতোই, কিন্তু শুধুমাত্র ঘর দুটো কি বলো দেখি পরিবর্তন। ভিন্ন। তাহলে এখন এই যে মানটার বসে ক্যালকুলেশন করে মান কি বের করা পারবা? জি স্যার পারবো। জি স্যার। তাহলে ডিসকাউন্ট পেরিয়ড হলো 2.91 ইয়ার্স। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে আমাকে ইভ্যালুয়েট করতে বলছে, মূল্যায়ন করতে বলছে, এটা কি ভালো না খারাপ? এখন আমাদের প্রশ্নটা ইউজফুল লাইফ কয় বছর ছিল? 5 বছর। 5 বছর ছিল। এখন 5 বছরের মধ্যে মনে রাখবেন ইউজফুল লাইফের থেকে যদি ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডটা ছোট হয় তাহলে আমাদের এটা আমরা অ্যাকসেপ্ট করব, আর যদি বড় হয় তাহলে কি করব রিজেক্ট করব। মনে থাকবে? জি স্যার। তাহলে ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর আর ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড পেলাম হচ্ছে 2.91, তাহলে অবশ্যই ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডটা ছোট। এজন্য লিখছি দা প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্ট বিকজ ইটস প্রেজেন্ট ভ্যালু অফ পেব্যাক পিরিয়ড ইজ লেস দ্যান কত বলেন দেখি 5 ইয়ার্স। 5। এক্সারসাইজ 2 কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। তাহলে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড যদি চাই আমরা কি পারবো? জি স্যার। আমরা অবশ্যই কি পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 8টা সূত্রের মধ্যে 6টা সূত্র অলরেডি পারলাম নাকি পড়ে ফেললাম। এখন এই 6টা যেখানে আছে সেটাই আপনাদের বাসায় কাজ থাকবে।
3 নাম্বার অঙ্কটা আপনাদের করার দরকার নাই, কারণ এখানে সেলফ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল আছে, এটা আমি নিজে করে দিব, এটা তোমাকে টাচ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, 4 নাম্বার অঙ্কটা দেখো, 2021 সালে ম্যানেজমেন্ট, এটা 2023 এর জন্য ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 4 নম্বর প্রশ্নটা, এই 80,000 টাকা কার মান বলেন তো দেখি। এনসিও এনসিও 5 বছর কার মান এটা, নাম্বার অফ ইয়ার, আর এই 10% আয়ের মান আয়ের মান। তাহলে এখানে আমরা 3টা মান পেলাম। 1 80,000 টাকা এনসিওর মান, 2 ইউজফুল লাইফ 5 বছর, 3 আয়ের মান হচ্ছে 10%। ঠিক আছে না? এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কে আমাদের কোনো ট্যাক্স রেট দেয়া নাই, তাহলে এই যে অ্যামাউন্ট যে দেয়া আছে 24 30 26 20 28, এগুলা কি সিএফবিটি টাকা না সিএফএটি টাকা? CFAT সিএফএটি। তাহলে বিটি থেকে এটি করতে যে 7টা করে 7টা করতে করে দিছে নাকি? জি স্যার এখন আপনাকে বের করতে ক্যালকুলেট দা ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। তাহলে এখন যেটা কইলাম ডিপি বিপি নাকি? তো ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের জন্য কয়টা করে করতে হয়? সিএফএটি পরে 3টা তিনটা। 3টা। তাহলে ইয়ার সিএফএটি এরপর অতিরিক্ত 3টা। পারবেন 4 নাম্বারটা? জি স্যার পারবো। ওকে, তাহলে 4 নাম্বারটা আপনার বাসায় কাজ থাকবে। 5 নাম্বারটা দিব না, কারণ এখানে ইন্টারনাল রেট অফ রিটার্নটা চাইছে, এটা আমরা আগামী ক্লাসে করব ইন্টারনাল রেট অফ রিটার্নটা। 6 নাম্বারটা আসেন। ঠিক আছে, 6 নাম্বার লেখা আছে ইনিশিয়াল ক্যাশ আউটলে, দ্যাট মিন্স এনসিওর মানটা সরাসরি প্রশ্নে দেওয়া আছে। ইউজফুল লাইফ কয় বছর দিয়ে আছে? 5 বছর। 5 বছর। সিএফবিটি সরাসরি লেখা আছে, তার মানে ট্যাক্সের কি থাকবে না থাকবে না? থামবে এই যে 40% দিয়ে আছে। আর আয়ের মান দিয়ে আছে কয় পার্সেন্ট? 10%। 10%। তাহলে বিটি থেকে এটি পর্যন্ত কয়টা ঘর করতে হবে? 7টা 7টা না? আর এই যে পেব্যাক পিরিয়ডের অতিরিক্ত কয়টা? একটা। একটা, তাহলে 8টা। এ আর আর এবং নিট প্রেজেন্ট ভ্যালুর জন্য কোনো ঘর নাই, তাহলে এই অঙ্কের জন্য কয়টা ঘর হবে? 8টা এখন কি পারবো আমরা? জি স্যার। তাহলে 6 নাম্বারটা আপনাদের বাসার কাজ থাকবে। হ্যাঁ, মনে রাখেন। 7 নাম্বারটা এটা অসমান, সমানটা ধরা দরকার নাই। 8 নাম্বারটা একই জিনিস, এখানে 40,000 এনসিও, ট্যাক্সের 40%, আয়ের মান 10%। সিএফবিটি দেওয়া, সিএফবিটি থেকে এটি পর্যন্ত কয়টা ঘর করতে হয়? 7টা। 7টা। এখন আমাদের প্রশ্ন চাইছে কি, ডিটারমাইন দ্য এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট মানে কি? এ আর আর, এটা কি আপনাদের করানো হয়েছে? না স্যার। এই প্রশ্নটা কিন্তু এই যেখানে ছিল এ আর আর ছিল। তাহলে আমি 6 নাম্বার প্রশ্ন অথবা 8 নাম্বার প্রশ্ন যে কোনো একটা দেখাইলে তো একটা পারবা নাকি? জি স্যার। তাহলে আমি কি 6 দেখাবো নাকি 8 দেখাবো? 8 দেখান স্যার 8 দেখাবো না? তাহলে এভারেজ রেট অফ রিটার্ন সূত্র কি? এভারেজ ইএটি নাকি, ডিভাইডেড বাই এনসিইউ প্লাস এসবি প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল ভাগ কত বলেন দেখি? 2। ইনটু কত? 100। ঠিক আছে না? এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নে সিএফবিটি দিয়ে আছে, বলো তো দেখি সিএফবিটির পরের ঘরটা কি? ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন। তারপরে ঘরটা কি? ট্যাক্স হ্যাঁ, ট্যাক্স ইবিটি। ইবিটি ইবিটির পরে হচ্ছে ট্যাক্স, ট্যাক্সের পরে ঘরটা কি? সিএফএটি। ইএটি। এই ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ করে কি বের করি বলতো কি? সিএফ কি? এটি এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ঘরটা কি আপনারা পারবেন এই ঘরটা করা এই অঙ্ক থেকে? জি স্যার। এখন আসেন এই অঙ্কে আমার মানটা একটু বের করি। এখন প্রশ্ন হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন বের করতে ইএটি লাগে, সিএফএটি লাগে না। অতএব এই সিএফএটি ঘরটা আপনি করতেও পারেন, নাও করতে পারেন, আপনি ইচ্ছা। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার যদি প্লেব্যাক ইউজ হতো অবশ্যই এটা আমাদের বের করতে হতো, বা অন্য কোনো কিছু হলে এটা আমাদের লাগতো। এখন যেহেতু আমাদের এই সূত্রের জন্য আমাদের ইএটি প্রয়োজন, আপনি ইএটি বন্ধ করতে পারেন অথবা অতিরিক্ত একটা করে আপনি করে দিতে পারেন। এটা অ্যাজ ইউর কি ইচ্ছা, বুঝতে পারছেন? জি স্যার। এখন আসেন তাহলে এই ঘরটা তো আপনি পারবেন নাকি? তো এই ঘরটা করার দরকার নেই, আমি জাস্ট শুধুমাত্র সূত্রটা বুঝিয়ে দিতেছি। হ্যাঁ, 8 নাম্বার অঙ্কটা। তাহলে আমরা সিএফএটি করতেও পারি, নাও করতে পারি। হ্যাঁ, 8 নাম্বার কোয়েটে প্রবলেম 8। এই যে এনসিও, এই যে ডিপ্রিসিয়েশন। হ্যাঁ, এই যে ইএটি পর্যন্ত আমাদের লাগবে। চাইলে আপনি এই ঘরটা করতেও পারেন,
না করতে পারেন। বোঝা গেছে? জি স্যার। এখন আসেন এভারেজ ইএটি মানে কি, ইএটি এই সবগুলো ঘরের টাকা যোগ করে কয় বছর মানে এখানে বলেন দেখি। 5 বছর। তাহলে 5 দ্বারা কি করব, ভাগ করব। কথা বোঝা গেছে? ভাগ করুন। জি স্যার। জি তাহলে স্যার। এভারেজ ইএটির মানটা আমরা পাবো 4200। কিভাবে? এই 5টা যোগ করে কয় দ্বারা ভাগ? 5 দ্বারা ভাগ। 5 দ্বারা। তাহলে 4200। এখন এভারেজ ইনভেস্টমেন্ট মানে কি, এনসিইউ প্লাস এসবি প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল ভাগ 2। তাহলে আমাদের প্রশ্নে এনসিইউ কত দিয়ে আছে? 40,000। 40। এসবি নাই, ওয়ার্কিং ক্যাপিটাল নাই, তাহলে 40 এর 2 দ্বারা ভাগ করলে কত হয়? 20,000। এই যে 20,000 ইনটু 100 সমান সমান 21%। বোঝা গেছে? জি স্যার। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। এই 8 নাম্বার পর্যন্ত আপনাদের থাকবে। আগামী ক্লাসে আমি আইআরআর দেখাবো। আইআরআর আমি দেখাবো মানে ওই 3 নাম্বার অঙ্ক, মানে 3 নাম্বার না 2 নাম্বারটা ছিল আমাদের, এই যে 3 নাম্বার অঙ্ক, এই ওয়ার্কিং ক্যাপিটাল, সেলফ ভ্যালু এবং এই যে আইআরআরটা। মূলত 3 নাম্বার অঙ্কটা যদি করায় তাহলে এই চ্যাপ্টারের 99.99% অঙ্ক কি শেষ হবে। ঠিক আছে? আর যেটা 0.01% থাকে সেটা হলো যে সমানটা দেখালে কাজ শেষ। তাহলে আগামী ক্লাসটা হবে আরো ইম্পর্টেন্ট। ওইটা আমরা সবাই লাইভ ক্লাসে জয়েন করব এবং 3 নম্বর অঙ্কটা ভালো করে শিখব। এখানে কিন্তু আমরা এই ইন্টারনাল রেট অফ রিটার্নটা শিখব। এরপর আপনাদের সব কিছু বাসায় কাজ দিয়ে দিব। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আরেকদিন সর্বশেষ দিন হচ্ছে আমরা সমানের ক্ষেত্রে অঙ্ক দেখাবো, তারপরে এই চ্যাপ্টার কি ক্লোজ করব। বোঝা গেছে? তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আজকে ক্লাসের উপর যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো।